লাখানি কালেকশন যারা কিনা হোলসেল করেন এই পাকিস্তানি ড্রেস, স্পেশালি সানবিজ বাই তনির দেওয়া তথ্য অনুযায়ী তারা এই প্রতিষ্ঠান থেকে সোর্স করে থাকেন এমনটি জানিয়েছিলেন। এবং যে ড্রেস নিয়ে প্রশ্নটি উঠেছিল যে কপি প্রোডাক্ট বিক্রি করা হয়েছে, সেই ড্রেসটি সানবিজ বাই তনি লাখানি কালেকশন থেকেই কালেক্ট করেছেন এমনটি আগে আমাদেরকে জানিয়েছিল। কিন্তু আজকে শুনানিতে উপস্থিত হয়ে সানবিজ বাই তনির একজন ম্যানেজার সাহেব আসছেন, যিনি এখানেও আছেন। উনি মৌখিকভাবে জানিয়েছেন এবং লিখিত স্টেটমেন্ট দিয়েছেন যে এই ড্রেসটি কত তারিখে কোন প্রতিষ্ঠান থেকে তারা ক্রয় করেছেন এটি স্পষ্ট নয়। তাদের কাছে কোনো এর সংক্রান্ত কোনো ডকুমেন্ট নেই। গতকাল পর্যন্ত তারা বলেছিল যে এই ড্রেসটি লাখানি কালেকশন থেকে নিয়েছেন, কিন্তু আজকে এসে এই তথ্যটি একটু ভিন্ন রকমের দিয়েছেন। দ্বিতীয় যে বিষয়টি স্যার, লাখানি কালেকশন নকল ড্রেস বিক্রি করেনি মর্মে গতদিনও বলেছেন, আজকেও এসে একই কথা বলেছেন। তবে লিখিত স্টেটমেন্ট দিয়েছেন যে ড্রেসটি নিয়ে প্রশ্ন উঠেছে, সেই ড্রেসটি তারা সানবিজ বাই তনির কাছে বিক্রি করেনি। আর আরেকটি পক্ষ আসছে স্যার ইম্পোর্টার লাখানি কালেকশন, তাদের দেওয়া তথ্য অনুযায়ী সাইমন ট্রেড ইন্টারন্যাশনাল নামের একজন ইম্পোর্টার রয়েছেন, তাদের কাছ থেকে এই ড্রেসগুলো ক্রয় করে থাকেন। তো ইম্পোর্টার সরাসরি আসছেন, উনি যে কথাটি বলছেন যে ইসরায়েল হামাসের যে যুদ্ধ, সেই যুদ্ধের কারণে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা তাদের কারণে জাহাজের এই যে সমস্যাটা তৈরি হচ্ছে, এই জন্য ইম্পোর্টের কিছু বাধা ছিল, অর্থাৎ কিছুদিন যাবত ইম্পোর্ট বন্ধ ছিল। এই বন্ধের সময়ে এই পাকিস্তানি ড্রেসগুলো কপি তৈরি হয়েছে এবং সেগুলোই বাজারে বিক্রি হচ্ছে এমনটি তথ্য জানিয়েছেন স্যার। বা দেশীয় পণ্য পাকিস্তানি বলে সেল করি। আসলে এই প্রেক্ষিতে আমাদের যে প্রোডাক্টটা কাস্টমার কমপ্লেন করেছিল, সেই প্রোডাক্টটা বিগত অনেক দিন আগের আমাদের পারচেস করা ছিল, ক্রয় করা ছিল। সো আমরা সচরাচর পাকিস্তানি প্রোডাক্ট হচ্ছে লাখানি কালেকশন থেকে আমরা সোর্স করে থাকি। তো এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের অনেক দিন আগে হওয়ার কারণে আমার এই প্রোডাক্ট সম্পর্কে আমাদের কাছে কোনো ডকুমেন্টস এই মুহূর্তে আসলে নেই, কারণ এটা হচ্ছে অনেক দিন আগের ক্রয় করা ছিল এই প্রোডাক্টটি। মানে এটা পাকিস্তানি ড্রেস না, যেহেতু আমাদের কাছে এখন ডকুমেন্টস নাই, আপনারা কি এটা বলছেন এখন যে এটি পাকিস্তানি ড্রেস? যেহেতু আমরা পাকিস্তানি ড্রেস আমরা লাখানি থেকে ক্রয় করে থাকি, আর লাখানিও বলেছে যে এখানে তারা পাকিস্তানি প্রোডাক্ট সেল করে। আমি জাস্ট স্পেসিফিক জানতে চাচ্ছি যে যে প্রোডাক্টটা নিয়ে এত কিছু অভিযোগ, তারপরে এত কিছু হলো, সেই ড্রেসটা কি, এটি কি পাকিস্তানি ড্রেস না? মানে আমার প্রশ্নটা ওখানে যে এটি কি পাকিস্তানি ড্রেস কিনা। স্যার এখন প্রেক্ষিতে যেটা দাঁড়াইছে, যেহেতু আমরা কোনো প্রমাণ দেখাতে পারি নাই, সেহেতু এটা পাকিস্তানি বলে প্রমাণ হবে না, আচ্ছা, আমি যেটা মনে করি, যেহেতু আমাদের কাছে কোনো এই প্রোডাক্ট সম্পর্কে ডকুমেন্টস নেই। 3100 টাকা আমি ওনার কাছে মাল বিক্রি করছি 2400 টাকা, উনি লাইফে দেখায় এই মাল বিক্রি করছে 2100 টাকা। আর উনি অরিজিনাল মাল বেচে নেই, এই ডিল আমার কাছে আছে, ওনার কাছে আমি অরিজিনাল মাল বেচছি, এই কাগজগুলি আছে, রেটও আছে। মানে আপনি যে দামে বিক্রি করেন ওনার কাছে, তিনি ওই রকমই ড্রেস, আপনার বক্তব্য ওই একই রকম ড্রেস উনি আরো কম দামে বিক্রি করেন? জি স্যার। আর আপনার যেগুলো অরিজিনাল সেটা কত দামে বিক্রি করে, এটা কি আপনার ধারণা আছে? স্যার ওইটা মিনিমাম একটা কাস্টমার মানে 300-500 টাকা প্লাস করে বিক্রি করে। যে অনলাইনে কত দামে বিক্রি হচ্ছে বা কি হচ্ছে জিনিসটা আমি যখন দেখলাম, যখন উনার জিনিসটা আসছে গতকালকে মিডিয়ার নজরে আমার কাছেও আসছে, আমি দেখার পরে যখন উনার তনি ম্যাডাম উনার অনলাইন গুলো চেক করছি, আমার কাছে টোটালি ফেক মনে হয়েছে 90%, বিকজ অফ উনি একটা কাপ্তান যেখানে ডিউটি হচ্ছে হইলো প্রায় 350 টাকা, ওটার পারচেস প্রাইস হচ্ছে হলো প্রায় 250 টাকা বাংলাদেশি টাকায়, ডলার কাউন্ট করে আর কি। কিভাবে উনি ওই প্রোডাক্টটা 500 টাকায় বিক্রি করে? হাউ কুড ইট পসিবল? 799 টাকায় একটা প্রোডাক্ট বিক্রি করে, সেই প্রোডাক্টটা পারচেস প্রাইস মিনিমাম 1200 টাকা মিনিমাম। এরপরে যে প্রোডাক্টটা সাদাবাহার, ওই প্রোডাক্টটার পারচেস প্রাইস আমি সেল করছি 2300 টাকা। 2300 টাকার প্রোডাক্ট উনি 2180 টাকা বিক্রি করতেছে। হ্যাঁ হোলসেল করছি, তার মানে উনিও তো প্রফিট করছে, উনি 2800 টাকা বেচছে। 2400 টাকা মানে আপনার হলো 2300 টাকাটা হোলসেলে 2400 টাকা। দুইটা আছে, একটা হলো 2400 আরেকটা যেটা হলো 3100 টাকা। তাহলে এটা কিভাবে সম্ভব স্যার? 2180 টাকা কেউ মানে প্রতিদিন লস করে বিক্রি করবে না, প্রতিদিন ডিসকাউন্ট দিয়ে লস করতে পারে না একজন মানুষ। আচ্ছা, এই কারণে আমাদের যে ক্ষতিটা হচ্ছে আমরা 131% ডিউটি দিচ্ছি, আর পাকিস্তানের ক্ষেত্রে 10% ওভারলোড দিয়ে মালটা ইম্পোর্ট করতেছি, জেনুইন একদম রিয়াল ভাবে যেভাবে ইম্পোর্ট হয়, রিয়াল ভ্যালু দিয়ে আমরা বাজারে যখন বাজারজাত করার চেষ্টা করতেছি, আমরা কিন্তু বাজারজাত করতে পারতেছি না। কারণ হচ্ছে ওনারা তো পাকিস্তানি ড্রেস বলে বিক্রি করতেছে, কিন্তু সেটা তো বাংলাদেশি পাকিস্তানি না, সেটা তো বাংলাদেশি। 890 টাকা যদি একজন মানুষ একটা কাপড় পায়, সে কি 1500 টাকায় কিনবে? আমার সেল নিচে নামে গেছে,
লাস্ট রোজার মাসের একটা ঘটনা আমি আপনাকে শেয়ার করছি। রোজার মাসের আগে থেকে স্টার্ট এটা, ওই সুয়ারেজ গেট বন্ধ হওয়ার কারণে সব ফ্রেট, এয়ার ফ্রেট গুলা সবগুলো ইউরোপ আমেরিকা থেকে বেশি আর কি, মানে ফ্রেট বেড়ে গেছে। $1 ফ্রেট $6। তো সেখানে তো স্যার ওরা তো আগে ইউরোপ আমেরিকার কাজটা করবে, তো ইউরোপ আমেরিকার কাজটা করতে যায় আমাদের, কিন্তু আমরা করতে পারি নাই। 20 to 25 ডেজ ইম্পোর্ট বন্ধ ছিল। যে প্রোডাক্ট গুলাও দেওয়া হয়েছে সেই প্রোডাক্ট গুলো ট্রানজিটে ফেলে রেখে দিচ্ছে, কারণ ফুড আগে দরকার, কাপড় না। দ্যাটস ওয়াই মাল কিন্তু ইম্পোর্ট হয় নাই 25 দিন। এই 25 দিনে এনারা আরো বেশি সুযোগ পেয়েছেন। এবং মাঝখানে এই যে পাকিস্তানি ড্রেসের নামে একটা বিপুল সংখ্যক আমাদের কনজিউমার তারা প্রতারিত হচ্ছে। এই বিষয়গুলো থর ইনভেস্টিগেশন আমরা আজকে একটা কমিটি করে দেবো, কারণ একজনের পক্ষে সম্ভব না। আমাদের একজন ডেপুটি ডাইরেক্টর এবং আমাদের 2 জন বা 3 জন আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর আমাদের হেডকোয়ার্টারেও থাকবে। এটা তারা এই কমিটি এটা থরো ইনভেস্টিগেশন করবে এবং সেই জন্য আমাদের হয়তো 7 দিনের মতো সময় লাগবে। এটা আমরা সমস্ত বিষয়গুলো আমরা খতিয়ে দেখবো। খতিয়ে দেখার পরে আমি ইনভেস্টিগেশন পরে আমি আবার সব পক্ষকে এখানে ডাকবো। সব পক্ষকে ডেকে আমরা একটি রিপোর্ট তৈরি করে এটি আমরা সরকারের কাছে তুলে ধরবো এবং আমরা এটা জনগণের কাছে তুলে ধরবো, কারণ এই জিনিসটা ইনভেস্টিগেশন হওয়া দরকার।